প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা কারা কারা আমাদের সাথে যুক্ত আছো এই মুহূর্তে একটু কমেন্টে জানিয়ে দাও। তোমাদের যে নিয়মিত যে লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যেই সাবজেক্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায় সম্পর্কে। আমাদের সাউন্ড হচ্ছে ক্লিয়ার আছে? হ্যাঁ, একটু দেখে নিলাম যে সাউন্ডগুলো ক্লিয়ার আছে। তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত আছো সবাই একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও যে কারা কারা আমাদের সাথে যুক্ত আছো, এবং তোমাদের বন্ধু বান্ধব যাদের ভূগোল আছে সবাইকে মেনশন করে দাও। ভূগোল তোমাদের কাছে অনেকেরই কাছে হচ্ছে কঠিন লাগে, বাট ভূগোল কিন্তু কোনো কঠিন কোনো সাবজেক্ট না। যদি তুমি এটা আসলে দেখে দেখে বুঝে বুঝে পড়ো তাহলে তোমার কাছে এটা খুব বেশি কঠিন লাগবে না। ঠিক আছে? ওকে। তো আমি আজকে ট্রাই করব তোমাদেরকে ভূগোলটা বোঝানোর। যদিও আজকে আমরা ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো যে এই প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে কিন্তু খুব বেশি একটা সৃজনশীল প্রশ্ন তুমি কোথাও পাবা না, একদম পাবা না বললেই চলে। এটা থেকে খুব বেশি একটা সৃজনশীল প্রশ্ন হবে না। জাস্ট এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে, এমসিকিউ দুই একটা প্রশ্ন আসবে। সেই এমসিকিউ গুলা যেন তোমরা ভালোভাবে সুন্দর মতো দিতে পারো সেইগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আদিত্য আকাশ চলে আসছে, ও সবাইকে হচ্ছে ওর ফ্রেন্ডদের মেনশন করে দিচ্ছে। তোমাদের যাদের ফ্রেন্ডদের ভূগোল আছে সবাইকে একটু দ্রুত মেনশন করে দাও, ঠিক আছে? এবং আমি তোমাদের থেকে একটু সময় নিয়ে চেয়ে নিচ্ছি যে আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমি একটু শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের যাদের গ্রুপগুলা মানে গ্রুপে তোমরা যুক্ত আছো, তোমরা হচ্ছে গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। তোমাদের কলেজের গ্রুপ হইতে পারে, বন্ধু বান্ধবের গ্রুপ হইতে পারে, ঠিক আছে? সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। আমি হচ্ছে একটু আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করার ট্রাই করতেছি। হ্যাঁ, ওকে। তো সবাই একটু দ্রুত চলে আসো আমাদের ক্লাসে, এবং তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও, তোমাদের কলেজের গ্রুপে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? ক্লাসগুলা, ঠিক আছে? ওকে। আজিজ শিউলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা যদি আলোচনা করি ভূগোলের তোমাদের এই সাবজেক্টটা নিয়ে, আমরা দেখতে পাবো যে এটাকে আমরা বলতেছি প্রাকৃতিক ভূগোল, তাই না? ভূগোলের হচ্ছে আমরা জানি যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে কি মানবিক ভূগোল। ভূগোল প্রথম পত্রের যে পার্টটা সেটাকে আমরা বলি কি প্রাকৃতিক ভূগোল, এবং সেকেন্ড পেপারের যে পার্টগুলো আছে বা অধ্যায়গুলো আছে সেগুলোকে আমরা বলতেছি মানবিক ভূগোল। তো এই যে ভূগোল আমরা পড়বো, ভূগোলটা দিয়ে আমাদের একদম বেসিক থেকে আমরা শুরু করতেছি। হ্যাঁ, তোমরা একটু আমাদের সাথে থাকবা। যে পৃথিবী একমাত্র দেখো আদর্শ গ্রহ। কিসের আদর্শ গ্রহ? মানে মানুষ বসবাস করার জন্য, যেখানে জীবন ধারণের উপযোগী পরিবেশ রয়েছে, আর মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকেই বলে ভূগোল। তাহলে তোমাদের কিন্তু জ্ঞানমূলক একটা প্রশ্ন আসতে পারে যে ভূগোল কাকে বলে, ঠিক আছে? তাহলে তোমার যে এই যে সহজ যে তোমার যে আহ, বাক্যটা, এটা তুমি চাইলে মনে রাখতে পারো যে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে, ঠিক আছে? এটা কিন্তু খুবই সহজ একটা সংজ্ঞা। অথবা তুমি যদি আরো ভালো সংজ্ঞা দিতে চাও তাহলে দেখো ইরাটোস্থেনিসের একটা সংজ্ঞা আছে। উনি হচ্ছে গ্রিক ভূগোলবিদ, মানে গ্রিসের উনি। ওনার উনি সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটা ব্যবহার করেন। এখানে জিও শব্দের অর্থ ভূপৃষ্ঠ বা পৃথিবী, এবং গ্রাফি অর্থ কি বর্ণনা করা, সুতরাং জিওগ্রাফি অর্থ পৃথিবী বর্ণনা করা। তাহলে তুমি কিন্তু সংজ্ঞাটা এভাবে দিতে পারো যে গ্রিক ভূগোলবিদ, এই যে গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিসের মতে জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা, অর্থাৎ পৃথিবীর বর্ণনাকে আমরা কি বলবো? ভূগোল বলবো। পৃথিবীর বর্ণনাকে আমরা কি বলবো ভাইয়া? ভূগোল বলবো। ঠিক আছে স্যার, শেয়ার দিতে পারি না, আমিও শেয়ার দিতে পারতেছি না, আমিও আটকে গেছি মানিক স্যার। ওকে। শারমিন সুলতান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, রাফসান আয়া পড়ছি স্যার। ওকে স্যার, ঠিক আছে। তোমাদের যাদের ফ্রেন্ডদের মেনশন ভূগোল আছে তাদেরই মেনশন করে দাও। হ্যাঁ, ঠিক আছে। একটু কথা আটকেই যাচ্ছিল। তোমাদের যাদের ফ্রেন্ডদের ভূগোল আছে তাদেরকে মেনশন করে দাও যে ভূগোল ক্লাস হচ্ছে। তোমরা তো ভূগোল ক্লাস কোথাও পাও না, তাই না? তো তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের মানে অনেকগুলো সাবজেক্টে আমরা হচ্ছে রাখার ট্রাই করছি তোমাদের ক্লাসগুলা, যাতে তোমরা হচ্ছে বাংলা, ইংরেজি এবং আইসিটির পাশাপাশি মানবিকের যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে একটা দারুণ প্রিপারেশন নিতে পারো। ওকে, তাহলে দেখো আধুনিক ভূগোলের জয়যাত্রা শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে। ঊনবিংশ শতাব্দী মানে কি? ঊনবিংশ শতাব্দী মানে হচ্ছে 1801 সাল থেকে 1900 সাল পর্যন্ত, এটা হচ্ছে ঊনবিংশ শতাব্দী। ঠিক আছে, এই টাইম পিরিয়ড গুলো মনে রাখবা। ঊনবিংশ শতাব্দী মানে হচ্ছে 1801 সাল থেকে 1900 সাল, এর মাঝখানে যে কোনো একটা সময়। জার্মানির দুই পণ্ডিত আলেকজান্ডার বন হামবোল্ট, আলেকজান্ডার বন হামবোল্ট ও কার্ল রিটারের নেতৃত্বে, অর্থাৎ তাদের নেতৃত্বে হচ্ছে আধুনিক যে ভূগোল, সে আধুনিক ভূগোলের যাত্রা শুরু হয়। হামবোল্টের মতে
প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান হলো ভূগোল, যাতে পৃথিবীতে পাওয়া সবকিছু অধ্যয়ন ও বর্ণনা করা হয়। তাহলে এটা দেখো একটু কঠিন সংজ্ঞা, তুমি যদি আরেকটু ডিপ সংজ্ঞা দিতে চাও বা আরেকটু ভালো সংজ্ঞা দিতে চাও তাহলে তুমি কিন্তু এই যে হামবোল্টের সংজ্ঞাটা দিতে পারো। রিচার্ড হার্সনের মতে ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণী হলো ভূগোল। সুতরাং পৃথিবীর পরিসরে স্থান ও কালের ভিত্তিতে মানুষ ও পরিবেশের সম্পর্ক নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে ভূগোল বলে। অর্থাৎ আমি বলতেছিলাম যে ভূগোলের কিন্তু আমাদের দুইটা শাখা আছে, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে আমাদের মানবিক ভূগোল। তো যেই ভূগোলটা প্রাকৃতিক এবং মানবিক দুইটা শাখা নিয়ে আলোচনা করে, মানুষ কেন্দ্রিক আলোচনা করে বা মানুষের আশেপাশে যা নিয়ে তাই তো পরিবেশ, তো পরিবেশ সম্পর্কে যেই শাস্ত্র নিয়ে আলোচনা করে সেটাকে আমরা কি বলতে পারি, ভূগোল বলতে পারি। ঠিক আছে, তাই বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপর আমরা যদি আরেকটু আগাই, যে গ্রিক পণ্ডিতগণ প্রথম ভূগোলের প্রকৃতি ও মানব বিষয়গুলো পার্থক্য লক্ষ্য করে ভূগোলকে প্রধান দুটি ধারায় বিভক্ত করেন, যথা প্রাকৃতিক ভূগোল এবং মানবিক ভূগোল। ভূগোল প্রথম পত্রে আমরা কি সম্পর্কে আলোচনা করব, আমরা আলোচনা করব প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলের প্রকৃতিটা কি, মানে প্রাকৃতিক ভূগোলে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, প্রাকৃতিক ভূগোল একটি পরিপূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান, অর্থাৎ পরিবেশের যা যা কিছু আছে এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল পৃথিবীর উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে আলোচনা করে, অর্থাৎ একটা পৃথিবী কিভাবে উৎপত্তি হয়েছে, তারপর পৃথিবীটা কিভাবে হচ্ছে আমাদের চারপাশে ঘুরতেছে, বা পৃথিবীর আশেপাশে কি আছে, পৃথিবীর ভূকেন্দ্রে কি আছে, ঠিক আছে, এগুলা নিয়ে যেই ভূগোলটা আলোচনা করে সেটা হচ্ছে কি আমাদের প্রাকৃতিক ভূগোল। পৃথিবীর আকার আকৃতি স্থানাঙ্ক প্রভৃতি বিশ্লেষণ করা প্রাকৃতিক ভূগোলের কাজ। মহাবিশ্বের অন্যান্য অংশ ও জ্যোতিষ্কের সাথেও এটার সম্পর্ক আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের আজ ভূগোলের যে মেইন যে টপিক, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের পরিসর। প্রাকৃতিক ভূগোলে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব এইটাই মূলত হচ্ছে আমাদের এই অধ্যায়ের মেইন টপিক। এবং এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে আবারও বলতেছি যে এই অধ্যায় থেকে তোমরা কিন্তু কোনো সৃজনশীল প্রশ্ন পাবা না, তো একদমই চিন্তা করার কোনো কারণ নাই। এই অধ্যায় থেকে তোমরা সর্বোচ্চ 1 থেকে 2টা তুমি হচ্ছে বা 2-1টা তুমি হচ্ছে এমসিকিউ পাবা, এর বেশি তুমি কিন্তু সৃজনশীল প্রশ্ন পাবা না। এর বাইরে তুমি যেটা পাইতে পারো সেটা হচ্ছে তুমি সর্বোচ্চ জ্ঞানমূলক প্রশ্নটা পাইতে পারো, যে ভূগোল কাকে বলে। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু একদমই ফার্স্টে তোমাকে বলে দিছি যে ভূগোল কাকে বলে। এখান থেকে তুমি যে কোনো একটা সংজ্ঞা শিখে নিবা, যে কোনো একটা সংজ্ঞা শিখে নিবা। তবে চেষ্টা করবা যে এই যে বিখ্যাত পণ্ডিতগণ যারা আছে, হামবোল্ট, রিচার্ড, ঠিক আছে, ওনারা যারা আছে, বা ইরাটোস্থেনিস, ওনারা যে সংজ্ঞাটা দিছে এই সংজ্ঞা থেকে যে কোনো একটা সংজ্ঞা তুমি সুন্দরভাবে শিখে রাখবা। শিখে রাখলে কি হবে, তুমি যখন সৃজনশীলগুলো অ্যান্সার করবা তখন তোমার এই ভূগোল থেকে, মানে এই টপিকগুলো থেকে তোমাকে যেই প্রশ্ন করুক না কেন, তুমি কি করবা, তুমি হচ্ছে গ এবং ঘ নাম্বারে কি করবা ভাইয়া, গ অথবা ঘ নাম্বারে যখন এই সৃজনশীলগুলো অ্যান্সার করবা তখন তুমি শুরুই করবা এটা দিয়ে, যে ভূগোল কাকে বলে। ভূগোল হচ্ছে অমুক মানুষের আচরণের পরিচয় বা প্রকৃতির পরিচয়, ভূগোল, এটা হচ্ছে ভূগোল। ঠিক আছে, বা এটা দিয়ে তুমি ফার্স্টে শুরু করবা, শুরু করে তুমি যা চাওয়া হয়েছে প্রশ্নে এইগুলো তুমি আস্তে আস্তে ধীরে ধীরে টেনে আনবা। তখন টিচার যখন তোমার খাতাটা ফার্স্টে দেখবে, দেখার পর উনি কিন্তু তোমার খাতাটা অন্য একজন থেকে একটু ডিফারেন্স খুঁজে পাবে। ঠিক আছে, মিম আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জামবিদ হচ্ছে তার ফ্রেন্ডদের মেনশন করে দিচ্ছে, থ্যাংক ইউ জামবিদ। ওকে, তাহলে টিচার কিন্তু তোমার খাতাটা অন্য স্টুডেন্টদের থেকে কিন্তু একটু আলাদা ভাবে দেখবে, যে না অন্য অন্য স্টুডেন্ট তো গদবাদা জিনিস লিখছে, ও তো তাহলে গদবাদা জিনিস লেখে নাই, ও ফার্স্টেই সুন্দর করে গুছাই আনছে জিনিসটা, যে ভূগোল কাকে বলে এটাই যদি আমি না জানি তাহলে আমি দুনিয়ার সব কিছু লিখে দিলাম, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। তাহলে তুমি কি করবা, সুন্দর করে আগে ভূগোল কাকে বলে এটা লিখবা, লেখার পর তোমার প্রশ্নে, সৃজনশীল প্রশ্নে যা চাওয়া হয়েছে তুমি হচ্ছে এগুলো লেখা ট্রাই করবা। আমি তোমাদেরকে একটা সৃজনশীল দেখাই দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে ধরো তোমাদের জন্য একটা সৃজনশীল লিখে রাখছি। ওকে, এই সৃজনশীলটা তোমরা একটু দেখে নিবা। দেখো, বিপ্লব স্যার ভূগোল ক্লাস পড়াতে গিয়ে বললেন মানুষের জীবনের সাথে ভূগোলের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। পৃথিবীকে জানতে হলে ভূগোল পাঠ প্রয়োজন আছে। প্রতিনিয়ত ভূগোল সম্পর্কে মানুষের ধারণার পরিবর্তন হচ্ছে। বর্তমানে ভূগোল শাস্ত্রের পরিধি ও গুরুত্ব ব্যাপক। পরিধি ও গুরুত্ব ব্যাপক। পরিধি মানে কি, পরিধি মানে হচ্ছে ভূগোলটা কোন কোন সাবজেক্ট নিয়ে, কোন কোন বিষয় নিয়ে কাজ করে, এগুলো লিখতে হবে। তাহলে এগুলা কই পাবো, এগুলো আমার এই স্লাইডে আছে, তুমি কিন্তু পেয়ে যাবা। তারপর দেখো বলছে ভূগোলের গুরুত্ব, অর্থাৎ ভূগোল আমি কেন জানবো, এটা জানার আমার দরকার কি, এটা জেনে আমি কি করব, এইটা হচ্ছে ভূগোলের গুরুত্ব। যেটা তুমি জানবা, কেন জানবা, অন্যান্য তো অনেক সাবজেক্ট আছে, ইতিহাস আছে,
অর্থনীতি আছে, পরিনীতি আছে, ভূগোল আছে, মনোবিজ্ঞান আছে, সমাজবিজ্ঞান আছে, সমাজকর্ম আছে, আছে না? এগুলোও আছে। তাই ভূগোলটা কেন গুরুত্বপূর্ণ, এই ভূগোলটার গুরুত্ব তোমার এখানে লিখে দিতে হবে। জাম্বিত বলছে আমি অনেক শেয়ার দিছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া জাম্বিত, থ্যাংক ইউ। ওকে, তারপর দেখো বলছে যে ভূগোল কাকে বলে। এই যে দেখছো ফার্স্টেই কিন্তু প্রশ্ন করছে যে ভূগোল কাকে বলে। তো ভূগোল কাকে বলে তুমি সুন্দর করে এখানে কি করবা, ভূগোলের একটা সংজ্ঞা দিয়ে দিবা। ঠিক আছে, রিচার্ড হার্টসনের সংজ্ঞা দিতে পারো, বা কার্ল রিটারের সংজ্ঞা দিতে পারো, অথবা তুমি হচ্ছে ইরাটোস্থনিসের যে সংজ্ঞাটা সেটা দিতে পারো। তারপর দেখো বলছে যে প্রাকৃতিক ভূগোলের কোন শাখা পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা নিয়ে আলোচনা করে ব্যাখ্যা করো। তাহলে প্রাকৃতিক ভূগোলের কোন শাখা পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা নিয়ে আলোচনা করে? এটা নিশ্চয়ই যেহেতু পৃথিবীর অভ্যন্তরীণ কথা বলছে, দেখো বলছে কি প্রশ্নে বলছে যে পৃথিবীর অভ্যন্তরীণ। পৃথিবীর অভ্যন্তরীণ মানে কি, মানে মাটির নিচে যা কিছু আছে এগুলা নিয়ে আলোচনা করে ভূগোলের কোন শাখা। এটা কোন শাখা, এটা আমার স্লাইডে আছে, তোমাদেরকে দেখাই দিব। এরপর দেখো আমি যেটা তোমাদেরকে বলতেছিলাম যে তোমরা যখন গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করবা কিভাবে করবা। দেখো বলছে যে উদ্দীপকের উল্লিখিত বিষয় পাঠের গুরুত্ব বর্ণনা করো। তাহলে এখানে দেখো প্রশ্ন করছে যে উদ্দীপকে উল্লিখিত পাঠের বিষয় নিয়ে আমাকে বর্ণনা করতে বলছে। তাহলে উদ্দীপকের পাঠের বিষয়বস্তুটা কি ভাইয়া? হ্যাঁ, সবগুলা চ্যাপ্টারে ক্লাস করাবো মিমি, সমস্যা নাই। ভূমিরূপ শাখা আদিত্য, থ্যাংক ইউ, ও অ্যান্সারও দিয়ে দিছে, থ্যাংক ইউ। তাহলে দেখা বলছে যে উদ্দীপকের উল্লিখিত বিষয় পাঠের গুরুত্ব বর্ণনা করো। উদ্দীপকের উল্লিখিত বিষয়টা কি ভাই? উদ্দীপকের উল্লিখিত বিষয়টা হচ্ছে এই যে বিপ্লব স্যার যে ভূগোল পড়াচ্ছিলেন সেই ভূগোল। তো এখন তুমি কি করবা, এখন তুমি ফার্স্টে বলবা যে উদ্দীপক উল্লিখিত বিষয় পাঠের গুরুত্ব। উদ্দীপক তুমি লিখবা যে উদ্দীপকের উল্লিখিত বিষয়টি হচ্ছে ভূগোল। ফার্স্টে অ্যান্সার করবা কিভাবে, উদ্দীপকের উল্লিখিত বিষয়টি হচ্ছে কি ভূগোল। এরপরের লাইন দিয়ে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ভূগোলের যে একটা সংজ্ঞা, এই যে ভাইয়া যে দেখে দিছিলাম ভূগোলের যে একটা সংজ্ঞা, এই যে কোনো তুমি একটা সংজ্ঞা এখানে আলোচনা করবা। ঠিক আছে, এই যে ভূগোলের সংজ্ঞাগুলা কোথায়, এই যে দেখো ভূগোলের সংজ্ঞাগুলা এই যে হামবোল্টের মতে ভূগোল কাকে বলে এটা নিয়ে আলোচনা করতে পারো, অথবা এই যে রিচার্ড হার্টসনের মতে ভূগোল কাকে বলে এটা নিয়ে আলোচনা করতে পারো। তোমাদের সুবিধা মতো তোমাদের যেই সংজ্ঞাটা সহজ মনে হয় তুমি হচ্ছে আজকেই ওই সংজ্ঞাটা শিখে ফেলবা। আজকে এই হার্টসন অথবা হামবোল্ট এই দুইজনের যে কোনো একটা সংজ্ঞা তুমি শিখে ফেলবা, শিখে ফেলবা, আজকে শিখে ফেলবা, আজকে এখনই মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এখনই মুখস্থ করে ফেলবা। তাহলে দেখ হামবোল্ট কি বলছে যে প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান হলো ভূগোল। খুবই সহজ না ভাই? দেখো প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান ভূগোল, প্রকৃতির সাথে যা যা সম্পর্কিত তাই হচ্ছে কি ভূগোল। যাতে পৃথিবীতে পাওয়া সবকিছুর অধ্যয়ন ও বর্ণনা করা হয়। তাহলে প্রকৃতিতে যা কিছু আছে তাই নিয়ে হচ্ছে কি আমাদের ভূগোল, অর্থাৎ প্রকৃতিতে যা যা কিছু পাওয়া যায় এটা নিয়ে যেই শাস্ত্র বা যেই অধ্যায় আলোচনা করে বা যেইটা আলোচনা করে সেটা হচ্ছে কি ভূগোল। প্রকৃতিতে যা যা কিছু পাওয়া যায় এটা নিয়ে কি তোমার হচ্ছে অর্থনীতি আলোচনা করবে? করবে না। প্রকৃতিতে যা যা কিছু পাওয়া যায় এটা নিয়ে কি তোমার হচ্ছে পরিণীতি আলোচনা করবে? করবে না। এক একটা সাবজেক্টের একটা বিষয়। তাহলে ভূগোলের বিষয় কি, প্রকৃতিতে যা যা পাওয়া যায় এর সবকিছুই অধ্যয়ন বা বর্ণনা করা হচ্ছে কি ভূগোল। তাহলে দেখো হামবোল্টের সংখ্যাটা অনেক সহজ, তুমি চাইলে কিন্তু এটা এখনই মুখস্থ করে ফেলতে পারো। একবার যদি তুমি মনে মনে পড়ো তাহলেই কিন্তু তুমি এটা মুখস্থ করে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে। তাহলে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে ওই যে গ নাম্বারে ফার্স্টে বলবা যে উদ্দীপকের উল্লিখিত বিষয়টা হচ্ছে ভূগোল। তারপরে ভূগোল একটা সংজ্ঞা দিবা যে হামবোল্টের মতে এটা হচ্ছে কি ভূগোল, হামবোল্টের মতে একই ভূগোল বলে, এই সংজ্ঞা দিয়ে বলবা যে একই ভূগোল বলে। এরপরে আমাদের যেই তোমার হচ্ছে বিষয়টা চাইছে, কি বিষয় চাইছে, বিষয়টা চাইছে হচ্ছে এই ভূগোলের গুরুত্বটা বর্ণনা করো। তাহলে ভূগোলের গুরুত্ব, ভূগোল কেন পড়বো এই গুরুত্বটা তুমি একটু বর্ণনা করে দিবা, এটা কিন্তু আমি পরের স্লাইডে আসবো। পৃথিবীকে জানতে হলে ভূগোল পাঠের প্রয়োজন, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। এইখানেও তুমি কিন্তু চাইলে ভূগোলের একটা সংজ্ঞা দিতে পারো। তুমি যে লিখতে পারো যে পৃথিবীতে জানতে হলে ভূগোল পাঠের প্রয়োজন, তুমি যদি লিখতে চাও অপরিসীম লিখতে পারো, কোনো সমস্যা নেই। পৃথিবীতে ভূগোল পাঠের প্রয়োজন আছে, দরকার আছে বা অপরিসীম। এরপরে ধরো তুমি পরের স্টেপে গিয়ে ভূগোলের একটা সংজ্ঞা দিলা, ভূগোল একটা সংজ্ঞা দিয়ে তারপর তুমি হচ্ছে এর প্রয়োজনীয়তা নিচে উল্লেখ করা হলো এরকম ভাবে লিখে তুমি মনে করো যে 7টা বা 8টা কি করে দিবা, 7টা অথবা 8টা তুমি হচ্ছে স্টেপ দিয়ে দিবা এই ঘ নাম্বারে। হ্যাঁ, 7টা বা 8টা স্টেপ দিয়ে দিবা যে উদ্দীপক আলোতে আমাদের এটার প্রয়োজন কেন, প্রয়োজনীয়তা কেন, এটা হচ্ছে 7টা 8টা লাইনে লিখে দিবা। তাহলে কিন্তু তোমার সৃজনশীলটা একটু গুছানো হয়ে গেল। এতে কি হবে, এতে তোমার হচ্ছে যে টিচার, সেই টিচার ধরেই নিবে। স্যার একজন বলছে যে স্যার এটা কি আসবেই যে মুখস্থ করব? আমি আবারও বলছি, এই যে তোমার যে বিষয়টা পড়তেছো, সাবজেক্টটা পড়তেছো ভূগোল, ভূগোল কাকে বলে দেখো তো তোমার
এইটা ভাই আসলে জানার তোমার দরকার আছে কিনা? তুমি তো এই সাবজেক্টের উপর পরীক্ষা দিবা, তো ভূগোল কাকে বলে এইটাই যদি তুমি না জানো, এইটাই যদি ধরো তোমার ব্রেনে নাই যে ভূগোল কাকে বলে, এইটাই মনে করো তুমি জানো না, তাহলে তোমার পরীক্ষাটা কেমন হবে তুমি চিন্তা করো। মনে করো যে ভূগোল কাকে বলে এই প্রশ্নটা আসছে না, এই যে ক নাম্বার প্রশ্ন, এটা মনে করো যে ভূগোল কাকে বলে এটা আসছে না, কিন্তু তুমি ভূগোল পরীক্ষা দিতে গেছো, কিন্তু এটা কাকে বলে তুমি এটাই জানো না, ভূগোল কি খায় নাকি মাথায় দেয়। ঠিক আছে, তাহলে তোমার কি করতে হবে, একটা যে কোনো একটা সংজ্ঞা মুখস্থ করে ফেলবা। এই সংজ্ঞাটা শুধু যে এই অধ্যায় দিতে পারবা এমন তো না, এরপরে আরো যত টপিক আছে তুমি চাইলে এই সংজ্ঞাটা দিয়েই ওই টপিকের সৃজনশীল গুলো অ্যান্সার করে আসতে পারবা। আমরা যখন পৃথিবীর গঠন পড়বো দ্বিতীয় অধ্যায়ে, ওই দ্বিতীয় অধ্যায়ে পৃথিবীর গঠন পড়তে গেলেও তুমি কিন্তু এই একটা সংজ্ঞা দিয়েই আবার ওই ওই সৃজনশীলটা শুরু করতে পারবা। তাহলে তোমার খাতাটা কি হয়ে যাবে, তোমার খাতাটা অন্যদের থেকে ডিফারেন্স হয়ে যাবে। এইভাবেই নাম্বার পাওয়া যায়, এইভাবেই সৃজনশীলে নাম্বার হয়, এইভাবেই মানুষ হচ্ছে সৃজনশীলে 9 কিংবা এমন অনেক আছে 10ও পাওয়া যায়। এবং ভূগোলে কিন্তু তোমরা জানো যে ফুল মার্ক পাওয়া যায়। সত্যি কথা, ভূগোলে তুমি একদম ফুল মার্ক পাবা, 9 অথবা 10 পাবা সৃজনশীলে। আমি যেভাবে বলতেছি যদি এইভাবে তুমি একটু বাসায় প্র্যাকটিস করো, একটু যদি ট্রাই করো, এটা তোমাদের বাসার মধ্যে HW থাকবে। এই যে সৃজনশীলটা, এটা তোমাদের HW থাকবে। এইটা তোমরা হচ্ছে বাসায় আজকে আজকে রাতের মধ্যে তোমরা যদি পারো, তাহলে আজকে রাতের মধ্যে HW আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে তুমি জমা দিয়ে দিবা। ঠিক আছে, সেই গ্রুপে তুমি জমা দিয়ে দিবা। স্যার টি শার্ট কি গিফট দিবেন? হ্যাঁ, টি শার্ট হচ্ছে আমাদেরকে পাঠিয়ে দিছে আমাদের ইয়ে থেকে, দোকান থেকে। আজকে রাতের মধ্যে আমাদের অফিসে টি শার্টগুলো চলে আসবে। স্যার সপ্তাহে কয় দিন ভূগোল ক্লাস হয়? সাদি একটা জলি বলছে স্যার সপ্তাহে একদিনই ভূগোল ক্লাস হয়, তবে তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোরও কিন্তু তোমাদের প্রতিদিন ক্লাস হয়। অর্থাৎ 6:30 থেকে তুমি দেখবা যে কোনো একটা না একটা ক্লাস তুমি এই পেজে পাবাই বি একাডেমি। এবং তোমাদের 3টা থেকে, দুপুর 3টা থেকে কিন্তু বাংলা ইংরেজি আইসিটি এটারও ক্লাস পাবা। তোমাদের আগামীকাল কিন্তু বাংলা ক্লাস আছে 3টায়, ঠিক আছে, দুপুর 3টায় সবাই চলে আইসো। আগে তোমাদেরকে বার্তা দিয়ে দিলাম। জলি হচ্ছে ফ্রেন্ডদের মেনশন করে দিচ্ছে, থ্যাংক ইউ। জামবিদ মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ। আদিত্য আকাশ বলছে জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে এমসিকিউ অবশ্যই পড়বো। মিম একটা বলছে এমসিকিউ পড়াবেন কিনা, এমসিকিউ না পড়লে কেমনে হবে। তাহলে এই যে এটা হচ্ছে তোমরা হচ্ছে HW দিয়ে দিবা আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপে। ঠিক আছে, আমাদের ফেসবুক গ্রুপে যারা যুক্ত নাই সবাই একটু যুক্ত হয়ে যাবা। তুমি যদি বি একাডেমি স্টুডেন্টস গ্রুপ এটা লিখে সার্চ দাও, তাহলে তুমি হচ্ছে আমাদের ফেসবুকটা পেয়ে যাবে, অথবা আমাদের এই যে লাইভের ক্যাপশনে দেখা ফেসবুক গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবো। জয়েন হয়ে তোমরা আজকে রাতের মধ্যেই, আজকে রাত 10টার মধ্যে, ঠিক আছে, আজকে রাত 10টার মধ্যেই এই সৃজনশীলটা লিখে তুমি জমা দিয়ে দিবা। ঠিক আছে, আদিত্য আকাশ কিন্তু গত ক্লাসে আমি নোট করতে বলি নাই, তাও সে নোট করে কিন্তু গ্রুপে দিয়ে দিছে। তো চমৎকার একটা কাজ করছে ছেলেটা, অনেক ভালো, তাই না আদিত্য আকাশ? ওকে, তো সে কিন্তু অনেক অ্যাক্টিভ, আমি দেখি সে অনেক অ্যাক্টিভ থাকে ক্লাসের মধ্যে। যাই হোক, তো আমাদের কিন্তু আবার পরীক্ষা হয়, পরীক্ষাগুলো তোমরা দেওয়ার ট্রাই করবা এবং এই সৃজনশীলটা তো তোমরা তো দিবাই। ঠিক আছে, এখন আমরা আসি যে ভাই এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা কিন্তু মেইনলি সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না। এই অধ্যায়টা কিন্তু মেইনলি সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না। এই অধ্যায়টা তাহলে কিসের জন্য ইম্পর্টেন্ট? এই অধ্যায়টা ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য এই অধ্যায়টা ইম্পর্টেন্ট। তোমরা যারা আমাদের ক্লাসটি এখনো শেয়ার করো নাই, ফ্রেন্ডদের মেনশন করো নাই, অথবা অথবা তোমরা হচ্ছে কি করো নাই, লাইক করো নাই, তারা একটু কষ্ট করে কাইন্ডলি ক্লাসটা লাইক করে দাও। ঠিক আছে, অন্তত লাইক তো করতে পারবা নাকি, একটা রিয়েক্ট করে দাও, একটা রিয়েক্ট করে দাও। ঠিক আছে, একটা রিয়েক্ট করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাসে তোমাদের যাদের ফ্রেন্ডদের ভূগোল আছে তাদেরকে শেয়ার করে দাও, কারণ ভূগোলের কিন্তু খুব বেশি একটা ক্লাস হয় না কোথাও, ভূগোলের ক্লাস খুব বেশি একটা হয় না। বা গ্রুপ সাবজেক্টে, তোমাদের মানবিকের গ্রুপ সাবজেক্টে কিন্তু ক্লাস হয় না। তুমি যদি দেখো পদার্থবিজ্ঞান, রসায়ন অর্থাৎ সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু অনেক ক্লাস হয়, সব জায়গায় ক্লাস হয়, কিন্তু মানবিকের সাবজেক্টগুলো কিন্তু খুব বেশি একটা কোথাও ক্লাস হয় না। তো মানবিকের সাবজেক্টের ক্লাসগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ খুবই ইজিলি এবং ফ্রিতে। তো তোমরা একটু কাইন্ডলি যদি শেয়ার করে দাও, তাহলে আমরা একটু অনুপ্রেরণা পাবো যে আমরা হচ্ছে ক্লাস নিতে আরো ভালো লাগবে, যে না ঠিক আছে ওরা তো শেয়ার করতেছে, কমেন্ট করতেছে, লাইক করতেছে, তাহলে আমরা আরো ক্লাস নেই। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমাদের জন্য আয়োজন। ঠিক আছে, একটু আজকে দেরি হইলো, তোমাদের যদি দেরি হয় কোনো সমস্যা নাই, তোমরা হচ্ছে ক্লাসে যেখান থেকে আসছো সেখান থেকেই করতে থাকবা, এবং ক্লাস শেষ হলে তোমরা আবার ক্লাসটা পুনরায় একটু দেখে নিবা। ঠিক আছে, ওকে। আদিত্য আকাশকে মেনশন দিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ। সাদিয়া মেনশন দিয়ে দিচ্ছে ফ্রেন্ডদের, থ্যাংক ইউ। ওকে, জাম্বিদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনেক ফ্রেন্ডকে মেনশন দিচ্ছে, আমি দেখছি জাম্বিদ শুধু মেনশনই দিচ্ছে, মেনশনই দিচ্ছে, মেনশনই দিচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া জাম্বিদ। ওকে, তাহলে দেখো 1 নম্বর প্রশ্নে বলা আছে যে প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদীর কার্য নিয়ে বর্ণনা রয়েছে। নদীর কাজ আছে কোথায়? নদীর কাজ দেখো,
নদীর কাজ থাকবে কোথায়? নদীর কাজ জলবায়ুবিদ্যা। জলবায়ু, দেখো জলবায়ু কি হয়? আবহাওয়া নিয়ে তো জলবায়ু, অর্থাৎ সৌরতাপ, বায়ুর চাপ, ঠিক আছে, বায়ুর আর্দ্রতা, এগুলো সব কিছু নিয়ে হচ্ছে কি আবহাওয়া, আবহাওয়া বা জলবায়ু। তো এই যে এইগুলা যে আমি বললাম যে সৌরতাপ, বায়ু চাপ, বায়ুর আর্দ্রতা, জলীয় বাষ্প, এগুলা নিয়ে আবহাওয়া বা জলবায়ু হয়। এই জলবায়ুর মধ্যে কি নদী নিয়ে কোথাও আলোচনা করবে? করবে না। তারপর দেখো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মানে কি? বায়ুমণ্ডল মানে হচ্ছে আমাদের যে এই যে আকাশ বলতে বলে আমরা যেটা চিনি, যেখানে অনেকগুলা গ্যাসের সংমিশ্রণ আছে, এটাকে আমরা বলি বায়ুমণ্ডল। তো এইটার সাথে তো নদীর কোনো কাজ নাই, তাহলে এখানে নদীমণ্ডল আলোচনা হবে না। আর জীবমণ্ডল তো এটা তো অ্যান্সার হবেই না, কারণ নদীর তো জীবের সাথে সম্পর্কিত না, তাই না? তাহলে নদীর কার্য বা নদীর কাজ নিয়ে আলোচনা করে কোথায়? ভূমিরূপ বিদ্যা, অর্থাৎ ভূমিটা কিভাবে গঠিত হয়েছে, ভূমি কিভাবে গঠিত হয়েছে এটা নিয়ে আলোচনা করে কোথায়? ভূমিরূপ বিদ্যাতে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, রাফসান বলছে বুঝছি স্যার, থ্যাংক ইউ। ইসলামিক হিস্ট্রি ফার্স্ট সেকেন্ড পেপারের ক্লাস হয় কি? আজিজ শিউলি, অবশ্যই ক্লাস হয়। আমাদের গতকালও কিন্তু ইসলামিক হিস্ট্রি ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার দুইটা অধ্যায়েরই কিন্তু ক্লাস হয়েছে, ঠিক আছে? দুইটা পত্রেরই দুইটা অধ্যায়ের ক্লাস হয়েছে। তুমি আমাদের ক্লাসটা করার পর দেখে নিও ওইটা, ঠিক আছে? ওকে। জিওগ্রাফি কোন পার্টিটা? মিষ্টি বলছে এটা হচ্ছে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার। ক্লাস করো এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দাগিয়ে রাখো, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। কোন পার্ট? এটা হচ্ছে প্রথম পত্রের প্রথম অধ্যায়। ওকে, দেখো 2 নম্বর প্রশ্ন বলছে যে প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদ নদীর উৎপত্তি নিয়ে আলোচনা করে? তাহলে নদ নদীর উৎপত্তি যেটা, নদ নদীর উৎপত্তি যেটা ভাইয়া, নদ নদীর কার্য মানে নদ নদীর কাজ, উৎপত্তি আর কাজ এটা তো একই রিলেটেড, একই রিলেটেড না? দেখো একই কিন্তু কাজ, একই রিলেটেড। তাহলে নদ নদীর কাজ বা নদ নদীর উৎপত্তি নিয়ে কোথায় আলোচনা করবে? নদ নদীর উৎপত্তি নিয়ে আমাদের হচ্ছে এই যে ভূমিরূপ বিদ্যা, ভূমিরূপ বিদ্যাতে আলোচনা করবে। এখন তোমরা যারা এই ফার্স্ট পেপারটা, ফার্স্ট চ্যাপ্টারটা পড়ো নাই, তাহলে তোমরা আসলে এগুলা কিভাবে বুঝবা? তোমরা আসলে কিভাবে বুঝবা যে এটা আসলে নদ নদী থেকে তোমার হচ্ছে আলোচনা করতেছি কিনা? দেখো আমরা একটু যদি এখানে যাই, দেখো প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু আছে কয়টা? 4টা। তাহলে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু কয়টা? 4টা। একটা হচ্ছে ভূমিরূপ বিদ্যা, একটা হচ্ছে জলবায়ু বিদ্যা, যেখানে জলবায়ু, আবহাওয়া, জলবায়ু নিয়ে কাজ করবে, বায়ু চাপ, বায়ুর আর্দ্রতা, জলীয় বাষ্প, এগুলো নিয়ে কাজ করবে, সেটা হচ্ছে জলবায়ু বিদ্যাতে হবে। আর সমুদ্র বিদ্যাতে কি হবে? সমুদ্রের গভীরতা, ঠিক আছে, সমুদ্রের তোমার হচ্ছে যে পানির চাপ, সেটা নিয়ে কাজ করবে। জীবমণ্ডলে জীবের বিষয়গুলো নিয়ে কাজ করবে। তাহলে আমাদের মেইনলি প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু হচ্ছে কয়টা? 4টা। এই 4টা থেকেই তোমাদের হচ্ছে যদি এখান থেকে আসে, তাহলে এখান থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে যদি এমসিকিউ আসে, এইখান থেকেই আসবে, এই 4টার যে কোনো একটা থেকেই কিন্তু আসবে। তো এগুলো আসলে তুমি বুঝবা কিভাবে যে এটা আসলে নদীর কাজ নিয়ে আলোচনা করতেছে নাকি না? দেখো এইখানে ফার্স্টে আমি লিখে রাখছি যে ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যাতে ভাইয়া কি নিয়ে কাজ করে? দেখো ভূমিরূপ বিদ্যাতে কি নিয়ে কাজ করে? দেখো ভূমিরূপ বিদ্যাতে কাজ করে সমভূমি নিয়ে, অর্থাৎ একটা জায়গায় সমভূমি হইছে। মনে করো একটা প্রশ্ন করছে যে সমভূমি ভূগোলের কোন প্রাকৃতিক প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, তাহলে তুমি অ্যান্সার করবা কি? অ্যান্সার করবা ভূমিরূপ বিদ্যা। তারপর দেখো বলো যদি মালভূমি বলে, তাহলে তুমি অ্যান্সার করবা কি? ভূমিরূপ বিদ্যা, কারণ মালভূমি, সমভূমি সবগুলোই তো ভূমির সাথে, মাটির সাথে রিলেটেড, তাই না? তারপর দেখো আছে পার্বত্য ভূমি। পার্বত্য ভূমি মানে কি? পাহাড়, এটা তো মাটির সাথে রিলেটেড। উপত্যকা, এটা মাটির সাথে রিলেটেড। তাহলে এইগুলাই হচ্ছে কি? এগুলো হচ্ছে আমাদের ভূমিরূপ বিদ্যার মধ্যে আলোচনা করবে। তারপর যদি বলে নদ নদী, সেটা হবে ভূমিরূপ বিদ্যাতে আলোচনা করবে। তারপর দেখো জলবায়ু বিদ্যার মধ্যে কি আলোচনা করে? ক্লাইমেটোলজি। জলবায়ু বিদ্যার মধ্যে আলোচনা করে বায়ুমণ্ডলের স্তর, বায়ুমণ্ডলের স্তর, অর্থাৎ দেখো না আমরা যে বলি তোমার হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, 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 এই যে এগুলা এগুলা, ঠিক আছে? তারপরে বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, এটাকে বলি বায়ুর আর্দ্রতা। তারপর দেখো আছে বাষ্পীভবন, ঘনীভবন, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, অর্থাৎ বায়ুগুলা কোন দিকে প্রবাহিত হয়। আমরা যখন বায়ুর ক্লাসগুলা করব তখন তুমি দেখবা যে এক একটা বায়ু কিন্তু এক এক দিকে প্রবাহিত হয়। কয়েকটা আছে মৌসুমী বায়ু, শুধু একটা মৌসুমী এক দিক থেকে আরেক দিকে প্রবাহিত হয়। কয়েকটাকে আমরা বলি নিয়ত বায়ু, ঠিক আছে? কয়েকটাকে বলি অয়ন বায়ু। এরকম অনেক প্রকার বায়ুর কিন্তু প্রকারভেদ আছে। এগুলোর উপর কিন্তু পুরো একটা চ্যাপ্টারই আছে, তোমরা জানো, বায়ুর তাপ এবং বায়ুর চাপ, ঠিক আছে? একটা চ্যাপ্টারই কিন্তু আছে। তাহলে ভূমিরূপ বিদ্যাতে ভূমি সংক্রান্ত জিনিসগুলো আলোচনা করবে, জলবায়ু বিদ্যাতে জলবায়ু সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। এরপর যদি আমরা যাই সমুদ্রবিদ্যা, সমুদ্রবিদ্যাতে কি আলোচনা করবে? দেখো সমুদ্রবিদ্যাতে আলোচনা করবে মহাসাগর নিয়ে, কারণ সাগর সমুদ্র একই জিনিস। এই যে সাগর, তারপর উপসাগর, তারপর এদের আকৃতি, আয়তন, গভীরতা।
সমুদ্রের আকৃতি কেমন, এদের আয়তন কত, এদের গভীরতা কত, সমুদ্র তল দেশের অর্থাৎ সমুদ্রের নিচের ভূমিরূপ কেমন। তোমরা জানো সমুদ্রের নিচেও কিন্তু ভূমি আছে না, সমুদ্রের নিচে তো অবশ্যই ভূমি আছে, মাটি আছে। সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, এইগুলো নিয়ে আমরা কোথায় আলোচনা করব? সমুদ্রবিদ্যার মধ্যে নিয়ে আলোচনা করব, সমুদ্রবিদ্যাতে আলোচনা করব। আর জীবমণ্ডলে কি আলোচনা করব? জীবনকে নিয়ে আলোচনা করব। যেখানে জীবন আছে সেইখানে হচ্ছে কি জীবমণ্ডল হবে। যেমন দেখো এখানে এই যে জীবভূমি নিয়ে আলোচনা করবো, জীবভূমি অর্থাৎ জীবরা কোথায় বাস করে, জীব ও জড়ের পরিবেশের মধ্যে সম্পর্ক কি অর্থাৎ ইকোসিস্টেমটা কি। তাহলে এগুলো আমরা কোথায় আলোচনা করব? এগুলো আমরা আলোচনা করব জীবমণ্ডলে। ঠিক আছে, তাহলে এই চারটা কি তোমরা ক্লিয়ার কিনা বলো? এই যে চারটা টপিক, এই চারটা টপিক কি তোমরা ক্লিয়ার? যদি ক্লিয়ার হও তাহলে আমরা পরবর্তীতে এমসিকিউতে যাই, দেখি কি কি আমাদের এমসিকিউ থাকতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা জানি যে আমাদের প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু কয়টা? প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু হচ্ছে চারটা। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু হচ্ছে চারটা। ঠিক আছে, মনে আছে তো? প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু হচ্ছে কয়টা? চারটা। ওকে, এখন 3 নম্বর প্রশ্ন দেখো বলা আছে যে প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত 9 কোনটি? প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত 9 কোনটি? দেখো আছে জনসংখ্যা ভূগোল, বসতি ভূগোল, কৃষি ভূগোল, সমুদ্র ভূগোল। প্রাকৃতিক ভূগোলের পরিসরের মধ্যে অন্তর্ভুক্ত 9 কোনটা? সেটা হচ্ছে সমুদ্র ভূগোল, এটা হচ্ছে অন্তর্ভুক্ত না। ঠিক আছে, ওকে। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ভূমিরূপ বিদ্যার মধ্যে আমাদের আলোচনা হয়। তারপর দেখো জিও শব্দের অর্থ কি? দেখো প্রশ্ন করছে যে জিও শব্দের অর্থ কি? জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। এটা কিন্তু একদম ফার্স্টেই বলা আছে, তাই না? একদম ফার্স্টেই কিন্তু এটা আমাদের বলা আছে। এটা কে বলছে? এই দেখো, জিও শব্দের অর্থ কি? জিও শব্দের অর্থ হচ্ছে ভূপৃষ্ঠ বা পৃথিবী। এটা কে বলছে? এটা কিন্তু বলছে ইরাটোস্থিনিস। ইরাটোস্থিনিস। যদি প্রশ্ন কঠিন হয়, এটাও কিন্তু প্রশ্ন করতে পারে যে জিও শব্দের অর্থ যে পৃথিবী, এটা কে বলছে? এইভাবে কিন্তু প্রশ্ন হইতে পারে যে জিও শব্দের অর্থ যে পৃথিবী, এটা সর্বপ্রথম কে বলছে, কে ব্যাখ্যা দিছে? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইরাটোস্থিনিস। ইনি কোন দেশের ছিলেন? উনি ছিলেন গ্রিসের। উনি কোন দেশের ছিলেন? উনি ছিলেন গ্রিসের। উনি ছিলেন গ্রিসের। উনি ছিলেন গ্রিসের। ঠিক আছে, তাহলে আমাদের জিও শব্দের অর্থ কি জানলাম আমরা? জিও শব্দের অর্থ জানলাম আমরা ভূমি। এটা কে বলছে? এটা সর্বপ্রথম বলছে ইরাটোস্থিনিস। ইরাটোস্থিনিস কোন দেশের? উনি হচ্ছে গ্রিসের, তাই না? ওকে। তারপর দেখো বলছে জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এটা পারবা না? বলো জিওগ্রাফি শব্দটা কে সর্বপ্রথম ব্যবহার করছে? যদি এই অধ্যায় থেকে, আমি আবার বলতেছি, যদি এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে তাহলে এমসিকিউ আসবে। যদি এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে তাহলে এমসিকিউ আসবে। ঠিক আছে, কোনো সৃজনশীল আসবে না। ওকে, মিথিলা বলছে ইরাটোস্থেনিস, থ্যাংক ইউ। ওকে, জামিদ বলছে 4 কো। স্যার আনসার মার্ক করে দাও। হ্যাঁ, আনসার মার্ক করে দিয়েছি তোমাদেরকে, এগুলো পারবা তোমরা, আমি জানি, এর জন্য মার্ক করে দিয়েছি। ঠিক আছে, ওকে, এগুলো মার্ক করে দিয়েছি তো, আমি জানি তোমরা পারবা। ওকে, পরেগুলো আমি মার্ক করব না। পরের চ্যাপ্টারগুলো সেকেন্ড পেপার থেকে, মানে সেকেন্ড চ্যাপ্টার থেকে যে ক্লাসগুলো হবে সেগুলো আর মার্ক করবো না, কারণ ওইখান থেকে হচ্ছে আমাদের ভূগোলের মেইন পড়া শুরু। এটা জাস্ট খালি একটা বেসিক চ্যাপ্টার, যে ভূগোলে আমরা কোন কোন জিনিসগুলো পড়বো, কোন কোন জিনিসগুলো পড়বো না। ঠিক আছে, ওকে। রিয়েক্টর রোজা বলছে 5 গ, ইরাটোস্থিনিস। ইরাটোস্থিনিস, থ্যাংক ইউ ভাইয়া। এটা কিন্তু একদম আমি ফার্স্ট স্লাইডে অ্যাড করে দিয়েছি যে জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে ইরাটোস্থিনিস। উনি বলছে জিও শব্দের অর্থ কি? ভূমি, তাই না? ওকে, ঠিক আছে জাম্বিদ, ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা স্যার ভূগোল কিছু বিষয়টা অবশ্যই রাফসান, আমি যেহেতু আছি, তুমি যেহেতু বি একাডেমির সাথে আছো, তুমি যদি পেজটা ফলো না করে রাখো, পেজটা ফলো করে রাখো, ভূগোলের যা যা কিছু আছে সবকিছু আমি একদম শেষ করে দিব। একদম তোমরা কিভাবে সৃজনশীল অ্যান্সার করবা প্রত্যেক ক্লাসে আমি তোমাদের ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহ বুঝাই দিব, এবং প্রত্যেক ক্লাসে আমরা এমসিকিউ প্র্যাকটিস করে নিব। ঠিক আছে, এবং যে যে বিষয়গুলো তোমাদেরকে বোঝা দরকার সেই বিষয়গুলো আমি ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, সমস্যা নেই। তারপর দেখো যে পৃথিবীর গতি কয়টি? পৃথিবীর গতি কয় প্রকার? পৃথিবীর গতি আমরা জানি যে পৃথিবীর গতি হচ্ছে 2 প্রকার। পৃথিবীর গতি হচ্ছে 2 প্রকার। পৃথিবীর গতি 2 প্রকার। কি কি গতি? একটা হচ্ছে ভাইয়া আহ্নিক গতি। পৃথিবীর গতি 2 প্রকার। কি ভাইয়া? একটা হচ্ছে আহ্নিক গতি, আর একটা হচ্ছে কি বার্ষিক গতি। আহ্নিক গতি এবং বার্ষিক গতি। আহ্নিক গতি এবং বার্ষিক গতি। প্রতি বছরে পৃথিবী কতটুকু ঘুরে সেটাকে আমরা বলি পৃথিবীর বার্ষিক গতি। আর আমাদের
প্রতি সপ্তাহে পৃথিবী কতটুকু ঘুরে বা প্রতিদিনে পৃথিবী কতটুকু ঘুরে সেটা নিয়ে আমরা যেখানে আলোচনা করি সেটাকে বলি আমরা আহ্নিক গতি। ঠিক আছে, তাহলে পৃথিবী এক সপ্তাহে বা একদিনে কতটুকু ঘুরে সেটা নিয়ে আমরা আলোচনা করি আহ্নিক গতিতে। আর পৃথিবী একটা বছরে, পুরা বছরে পৃথিবী কতটুকু ঘুরে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে সেই গতি হচ্ছে না আমরা আলোচনা করি কোথায়, বার্ষিক গতিতে। ক্লাস শেষ হয়ে যাবে। প্রাকৃতিক ভূগোলের উপাদান, হ্যাঁ বললাম তো, যদি আসে তাহলে হয়তো এইখান থেকেই আসবে, আর এখান থেকে খুব বেশি একটা সৃজনশীল আসে না। এই অধ্যায় থেকে তোমরা খুব বেশি একটা সৃজনশীল পাবা না, মাঝে মাঝে দেয় আর কি। মনে করো এখন যদি প্রশ্ন যদি কঠিন হয় তাহলে এখান থেকে হয়তো একটা সৃজনশীল দেওয়া দিতে পারে। এই জন্য আমি শুরু করছি এই চ্যাপ্টার থেকে। আমি একদম তোমাদেরকে চাচ্ছি যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব পড়াতে। ফার্স্টে আমি ভাবছিলাম যে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করব, যে পৃথিবীর যে গঠনটা আছে, ভূ গঠন, ভূ অভ্যন্তরীণ যে চ্যাপ্টারটা আছে সেটা থেকে। পরে আবার ভাবলাম যে এইখান থেকে তো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যদি দিয়ে দেয় তাহলে তোমরা যেন অ্যান্সার করতে পারো, এই জন্যই আমি এখান থেকে শুরু করছি। স্যার ভূগোলের পরে কি অন্য কোনো বিষয়ের ক্লাস না হবে? আজকে আর কোনো ক্লাস নাই ভাইয়া, কালকে আবার ক্লাস আছে। কালকে দুপুর 3টায় কিন্তু আবার বাংলা ক্লাস আছে, এবং 6:30টায়ও ক্লাস আছে। 6:30টায় আবার তোমাদের গ্রুপ সাবজেক্টের ক্লাস আছে। কি ক্লাস তোমরা একটু দেখে নিবা, হ্যাঁ কি ক্লাস তোমরা পেজে একটু দেখে নিবা, আমার এখন খেয়াল আসতেছে না। ওকে, ভূতত্ত্বে কোনটি অধ্যয়ন করা হয়, অর্থাৎ ভূতত্ত্বে কোনটি অধ্যয়ন করা হয় সেটা হচ্ছে ভূপৃষ্ঠ নিয়ে আমরা আলোচনা করবো, এটা স্বাভাবিক। সুহানদের ভূগোল ক্লাসে আজ আলোচনার বিষয়বস্তু ছিল জোয়ার ভাটা। এই বিষয়টি প্রাকৃতিক ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত? তাহলে এই যে জোয়ার ভাটা কোথায় হয়? জোয়ার ভাটা হয় আমাদের সাগরে, জোয়ার ভাটা হয় আমাদের নদ নদীতে। তাহলে জোয়ার ভাটার সাথে সম্পর্কিত এটা কোথায় হবে? জোয়ার ভাটাটা মেইনলি কোথায় হয়? আমাদের এই যে সমুদ্রতে যেহেতু হয়, তাহলে এটা আলোচনা করা হবে কোথায়? এটা আলোচনা করা হবে সমাজ বিজ্ঞানে। হ্যাঁ হ্যাঁ, ফেভারিট করে রাখলে তোমার নোটিফিকেশনটা চলে যাবে তোমাদের ইয়েতে, ফেসবুক আইডিতে। তোমরা যখন নোটিফিকেশনে যাবা ফেসবুকের, তখন পেয়ে যাবা ক্লাসটা। ওকে, তাহলে সুহানদের ভূগোল ক্লাসে আজ আলোচনার বিষয়বস্তু ছিল জোয়ার ভাটা। এই বিষয়টি প্রাকৃতিক ভূগোলে কোথায় আলোচনা করা হয়? সমুদ্র বিজ্ঞানে। এছাড়াও তোমরা আমাদের সাথে যারা যারা যুক্ত থাকতে চাও, তোমরা হচ্ছে প্রতিদিন দুপুর 3টা এবং সন্ধ্যা 6:30 ইফতারের পরপরই সন্ধ্যা 6:30টায় আমাদের পেজে তোমরা সবাই চলে আসবা। চলে আসলেই তোমরা হচ্ছে কিন্তু ক্লাস পেয়ে যাবে। তোমাদের কিন্তু রেগুলারই ক্লাস হচ্ছে, 2টা করে ক্লাস হচ্ছে, বাংলা, ইংলিশ, আইসিটি, মানবিকের গ্রুপ সাবজেক্টের সবগুলা ক্লাস হচ্ছে। তাহলে তোমরা আর কি চাও? ঠিক আছে, তোমাদের সবগুলা নিড বা সবগুলা প্রয়োজনীয়তা আমরা জানি। সেইখান থেকে হচ্ছে আমরা যতটুকু পারি আমরা কিন্তু ট্রাই করতেছি। বাকিটা হচ্ছে তোমাদের হাতে। তোমরা যদি আমাদের সাথে যুক্ত থাকো, আমাদের ক্লাসগুলো শেয়ার দাও, তাহলে কিন্তু আমরা অনেক বেশি উপকৃত হব, বা আমরা হচ্ছে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো ক্লাসগুলো নিতে। ওকে, তাহলে আমরা আবার এখানে একটু ব্যাক করি, যেটা থেকে আমাদের সৃজনশীল আসতে পারে। আমাদের আপু বললো যে সৃজনশীল আসতে পারে কোথা থেকে। দেখো, ভূত্বক পরিচয় বিদ্যা, অর্থাৎ এখানে কি আলোচনা করে? ভূ অভ্যন্তরে আলোচনা করে, ভূ অভ্যন্তরের গঠন এগুলো নিয়ে আলোচনা করে। খনিজ শিলা এগুলা ভূ অভ্যন্তরে থাকে না, অর্থাৎ খনিজ থাকে, শিলা থাকে, পাথর থাকে, এগুলা কোথায় থাকে? এগুলা মাটির নিচে থাকে। তাহলে এগুলা কোথায় আলোচনা করে? ভূত্বক পরিচয় বিদ্যাতে। ভূ আলোড়ন মানে হচ্ছে যে টেকটনিক যে প্লেট আছে, সেই প্লেটগুলা কিন্তু এক দিক থেকে আরেক দিকে সবসময় নড়াচড়া করতে থাকে। ঠিক আছে, এক দিক থেকে আরেক দিকে সবসময় নড়াচড়া করতে থাকে। তোমাদেরকে যদি আমি আরেকটা এক্সাম্পল হিসেবে দেখাই, মনে করো এইটা হচ্ছে একটা প্লেট, এটা হচ্ছে একটা টেকটনিক প্লেট, এটা হচ্ছে আরেকটা টেকটনিক প্লেট। তো এই প্লেটগুলা কি করে? এই প্লেটগুলার নিচে কিন্তু তরল পদার্থ থাকে। এই প্লেটগুলোর নিচে তরল পদার্থ থাকে। তো এই প্লেটগুলো কি করে? একটা থেকে তোমার হচ্ছে এরকম নড়াচড়া করতে থাকে। ঠিক আছে, এরকম ধীরে 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 নড়াচড়া করতে থাকে, সামনে যায়, ডানে যায়, পিছে যায়, বামে যায়, এভাবে নড়াচড়া করতে থাকে। এরকম যখন নড়াচড়া করতে 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 যখন হঠাৎ করে নড়াচড়া করলে কি হবে? একটার সাথে ধাক্কা খাওয়ার একটা ঘটনা ঘটবে। জাহাজে সংঘর্ষ যেরকম হয়, জাহাজে সংঘর্ষ করতে পারে। তো এরকম যেমন জাহাজে সংঘর্ষ হয়, তেমনি এরকম প্লেট টেকটনিক যখন একটার সাথে আরেকটা এরকম নড়াচড়া করে, তখন একটার সাথে যখন আরেকটা যখন ধাক্কা খায়, এই যে যেই জায়গাটায় এসে ধাক্কা খাবে, ওই জায়গাতে কি হয়? ওই জায়গা কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয়। ওই জায়গাতে মাটিটা কেঁপে ওঠে, এটাকে আমরা বলি ভূমিকম্প। তো এই যে প্লেট টেকটনিক গুলা যে এক জায়গায় যে নড়তেছে, এটা আসলে আমরা বুঝি না যে কখন কোথায় যায়, কোনটা কোন দিকে যায়। এগুলো অনেক গভীরে থাকে, একদম কেন্দ্রে থাকে। তো এগুলো আমরা বুঝি না যে কোথায় যায়। এজন্য ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া যায় না। যদি ঘূর্ণিঝড় হয় তাহলে কিন্তু 3 দিন আগে পূর্বাভাস দেওয়া যায় যে এই বঙ্গোপসাগরে 3 নম্বর সতর্কতা সংকেত, 9 নম্বর সতর্কতা সংকেত। তার মানে কি হবে? তার মানে একটা ঘূর্ণিঝড় আসবে, এটা বোঝা যায়।
বৃষ্টি হবে নাকি খরা হবে এই বছর এটা কিন্তু বোঝা যায় আবহাওয়া পর্যালোচনা করলে বোঝা যায়, গরম হবে নাকি শীত হবে এটাও বোঝা যায় আবহাওয়া পর্যালোচনা করলে। কিন্তু ভূমিকম্প কখন হবে এটা কিন্তু কখনোই কখনোই কোনোভাবে বোঝা যায় না যে ভূমিকম্প কখন হবে। এজন্য আমরা ভূমিকম্পের কোনো পূর্বাভাস পাই না, হঠাৎ করে ভূমিকম্প হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে ভূমিকম্প হয় এটাকে আমরা বলি কি ভূ আলোড়ন। ভূ আলোড়ন এইভাবে কি হয়, এইভাবেই কিন্তু পাহাড় বা পর্বতের সৃষ্টি হয়। আমরা এটা হচ্ছে সেকেন্ড পেপার, যখন সেকেন্ড চ্যাপ্টারটা, আমি বারবার সেকেন্ড পেপার বলতেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা যখন আমরা সেকেন্ড চ্যাপ্টারটা পড়বো, প্রথম পত্রের যখন সেকেন্ড চ্যাপ্টারটা পড়বো, তখনই কিন্তু আমরা এটা আলোচনা করবো যে ভূ আলোড়ন এইভাবেই ভূমিকম্পের উৎপত্তি হয়, এবং এইভাবেই কিন্তু আমাদের বড় বড় যে পাহাড়গুলা এগুলার উৎপত্তি হয়। এবং তোমরা যারা দেখো যে আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি কিন্তু সেম এভাবেই উৎপন্ন হয়, বড় বড় যে আগ্নেয়গিরি দেখো, ঠিক আছে, এইগুলা এইভাবে উৎপন্ন হয় ভূ আলোড়নের ফলে। তারপরে দেখো ভূমিকম্প, এই যে ভূমিকম্পের কারণ ফলাফল এগুলো সম্পর্কে আমরা জানবো কোথায়, ভূত্বক পরিচয় বিদ্যাতে। তারপরে আরো জানবো আগ্নেয়গিরি হয়, বিচূর্ণী ভবন এবং নগ্নিভবন হয়, বিচূর্ণী ভবন হয়, নগ্নিভবন, এবং নদীর উৎপত্তি হয়, নদীর উৎপত্তি যেহেতু ভূমি থেকে হয় তাই। তারপর জলবায়ু বিদ্যাতে আমরা কি জানবো, বায়ুর উপাদান, বায়ুর স্তর বিন্যাস, জলবায়ু, তারপর জলবায়ু অঞ্চল, এগুলো আমরা জানবো। সমুদ্র বিদ্যাতে মহাসাগর, মহাসাগরের তল দেশ, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, এগুলো সম্পর্কেও জানবো। এগুলো সম্পর্কে কিন্তু আমরা অলরেডি বলে ফেলছি তাই না, এজন্য আমি দ্রুত করছি। জীবমণ্ডল সম্পর্কে আমরা কিন্তু জানবো যে জীবনের উৎপত্তি, বিকাশ এবং তাদের যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমরা সম্পর্কে জানবো। একদম সর্বশেষ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে পৃথিবী কিরূপে কিভাবে সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো, কিভাবে তরল ও বাষ্পীয় অবস্থার মধ্য দিয়ে পৃথিবীর বর্তমানের অবস্থায় এসে পৌঁছেছে, কিভাবে পৃথিবীর স্থল ও জলভাগ এবং বায়ুমণ্ডলের উৎপত্তি হয়েছে, কিভাবে হাজার বছরের বিবর্তনের ফলে ভূমিরূপের পরিবর্তন হয়েছে, তার সবই প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের মাধ্যমে বিস্তারিত জানা যায়। সুতরাং প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন, তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলা, তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলা। তোমাদেরকে এই যে একটু আগে প্রশ্ন করতেছিলাম যে প্রাকৃতিক ভূগোল কেন গুরুত্বপূর্ণ, এই যে প্রশ্নটা যখন করবে যে ভাই প্রাকৃতিক ভূগোল কেন গুরুত্বপূর্ণ, এই যে উপসংহারে যেই লেখাটা আছে ভাই, এই লেখাটা তুমি কি করবা, এই লেখাটা তুমি একটু মনোযোগ দিয়ে 2বার পড়বা, 2 থেকে 5বার পড়বা। পড়ার পর পরীক্ষায় যখন আসবে যে প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব বর্ণনা করো, বা প্রাকৃতিক ভূগোল আমরা কেন পড়বো গুরুত্ব লেখো, তখন তুমি এই যে 4-5টা লাইন, এই 4-5টা লাইনই তুমি সুন্দর করে উঠাই দিবা। ফার্স্টে কি করবা, ফার্স্টে তোমাকে যেই প্রশ্নটা করবে ভাই, ঠিক আছে, আমি একটু সৃজনশীলে যাই। এই দেখা বলছে যে ভূগোল পাঠের গুরুত্ব বর্ণনা করো, বা ভূগোল পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। ভূগোল পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে বলে তুমি কি করবা, ফার্স্টে হচ্ছে তুমি বলতে পারো যে ভূগোল পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। তোমরা যেভাবে লেখো এইভাবে লেখো লেখো আপাতত এরকম ভাবে বলতেছি, তোমরা আরো এক্সপার্ট হয়ে যাবে যখন ক্লাসগুলো রেগুলার করবা, তখন তুমি এমনিতেই বুঝে যাবা যে কি লিখবা। আপাতত তোমার ভাষায় আমি বলতেছি, তুমি হইলে কি করতা, তুমি হইলে বলতা যে প্রাকৃতিক ভূগোল পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। তো লেখো, লেখো আপাতত, কোনো সমস্যা নাই। লেখার পর তুমি কি করবা, তুমি হচ্ছে ভূগোল কাকে বলে, ভূগোল কাকে বলে এটা একটা সংজ্ঞা দিবা, সুন্দর করে একটা সংজ্ঞা দিবা ভূগোল কাকে বলে। ভূগোল কাকে বলে, এই যে ফার্স্টে যে আমরা পড়ে আসছি বিভিন্ন বিজ্ঞানীদের সংজ্ঞা, ওই সংজ্ঞা থেকে তুমি একটা সংজ্ঞা একদম হুবহু কপি পেস্ট করে দিবা যে উনার মতে ভূগোল হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে তুমি কি করলা, তুমি ফার্স্টে তোমার কথাটা লিখলা যে পাঠের গুরুত্ব অপরিসীম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর তুমি কি করবা, এরপর তুমি 1 লাইন স্পেস দিবা, 1 লাইন স্পেস দিবা। স্পেস দিয়ে মানে 1 লাইন ফাঁকা রাখবা। ফাঁকা রেখে তুমি কি করবা, তুমি হচ্ছে ভূগোলের সংজ্ঞাটা লিখবা যে ওনার মতে এইটাকেই হচ্ছে বলে ভূগোল, ওনার মতে এইটাকেই বলে ভূগোল। এই যে 2 লাইন লিখলা। লিখার পর তুমি কি করবা, লিখার পর তুমি আরেকটা স্পেস দিবা, মানে আরেকটা লাইন ফাঁকা রাখবা। ফাঁকা রেখা তুমি কি করবা, আরেক লাইন ফাঁকা রেখা তুমি কি করবা, আরেক লাইন ফাঁকা রেখা তুমি এই লাইনটা লিখবা যে পৃথিবী কিরূপে সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো, কিভাবে তরল ও বাষ্পীয় অবস্থার মধ্যে দিয়ে পৃথিবী বর্তমানের অবস্থায় এসে পৌঁছেছে, কিভাবে পৃথিবীর স্থল জলভাগ এবং বায়ুমণ্ডলের উৎপত্তি হয়েছে, কিভাবে হাজার বছরের বিবর্তনের ফলে ভূমিরূপের পরিবর্তন হয়েছে, তার সবই প্রাকৃতিক অধ্যয়নের মাধ্যমে বিস্তারিত জানা যায়। সুতরাং প্রাকৃতিক ভূগোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে তোমার সৃজনশীল শেষ, ঠিক আছে, তাহলে তোমার কি হলো, তুমি তোমার কথাও রাখলা, আবার একজনের সংজ্ঞাও দিলা। তার মানে টিচার বুঝে নিল যে না, এই ছেলে তো পড়ালেখা করছে, এই মেয়ে তো পড়ালেখা করেছে, না হলে সে জানলো কিভাবে। তাহলে কিন্তু টিচার অনেক কি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। এরপর যখন আবার দেখবা যে এই লাইনগুলো তুমি লিখতে পারছো, তখন বলবে যে না, এই ছেলে তো ভালোই পড়ছে, এই মেয়ে তো ভালোই পড়ছে, তাহলে কি করো, ওকে নাম্বার দিয়ে দাও। এই যে তুমি নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে তোমরা কি বুঝতে পারছো, এই সব কিছু ক্লিয়ার?
সব কিছু কি ক্লিয়ার কিনা বলো? দেরি করে ফেললাম নাকি? আর একটু ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করলে ভালো হবে ভাইয়া। কোনটা ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করব মিষ্টি বলো? দেরি তো করেই ফেলছো, ক্লাস তো প্রায় শেষ। ভাইয়া সরেন, স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিবা নাও, উপসংহারে যান ভাইয়া, ওইটা টপিক স্ক্রিনশট নিব। এই পিডিএফ তো তোমরা পেয়ে যাও, এই স্ক্রিনশট নিয়ে কি করবা? পিডিএফ তোমরা পেয়ে যাও না? তোমরা তো পেজে ঢুকলে এখানে পিডিএফ পেয়ে যাবে। আর স্ক্রিনশট নিলে কি করবো? নাও স্ক্রিনশট নিলাম। আমি কি থাকবো না? আমি সরে যাবো গো? আমি কি থাকবো না? সরে যাবো? সরেই যাই, যাও, আমাদের তো আবার সহ্য হয় না। ঠিক আছে, আমার তো শুধু সহ্য হয় না, এই যে আমার বলার আগে বলে দিছে যে ভাইয়া সরেন তো। ওকে ভাইয়া, আমি সরে গেলাম। স্ক্রিনশট তোলার ডান। আশা করি 1 2 3 লেটস গো। স্ক্রিনশট ডান। এরপরে আসুন, হেলিকপ্টার যুগে নাম্বার কি পাবো? হেলিকপ্টারের যুগ আসুক আর যেই যুগ আসুক, তুমি নাম্বার পাবা যদি ভালো করে লিখতে পারো। ওকে, এই ক্লাস কখন শুরু হয়ে যায়? একজন বলছে এই ক্লাস কখন শুরু হয়? ক্লাস তোমরা হচ্ছে এই যে তোমরা যে পেজে আসো, এই পেজের নাম কি ভাইয়া? এই পেজের নাম হচ্ছে বি একাডেমি পেজ। বি একাডেমি পেজ কেন দিছি ভাই? এটার নাম বি কেন? হ্যাঁ, এটা কি 2 নাম্বার পেজ? অবশ্যই না। ঠিক আছে, এটার নাম বি কেন? তোমাদের মানবিকের যে তোমরা হচ্ছে অ্যাডমিশন দিবা দিবা তো এক সময়, কোনো না কোনো সময় তো অ্যাডমিশন পরীক্ষা দিবা এইচএসির পর। এই অ্যাডমিশন পরীক্ষা গিয়ে দেখবা যে তোমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটটাই হচ্ছে মানবিকের ইউনিট। বি ইউনিটটাই হচ্ছে মানবিকের ইউনিট। তো আমাদের প্ল্যাটফর্মটা যেহেতু মানবিকের প্ল্যাটফর্ম, তোমাদের প্ল্যাটফর্ম, তোমাদের জন্য প্ল্যাটফর্ম, তাই আমরা কি করছি? আমরা এর নাম দিচ্ছি বি একাডেমি, যেন ওই যে বি এর সাথে মিলে যায়, মানে মানবিকের বি এর সাথে মিলে যায়, এই জন্য আমরা এটা দিচ্ছি বি একাডেমি। এই বি একাডেমি পেজে তোমরা যখন আসবা, তোমরা হচ্ছে দুপুর 3টায় একটা ক্লাস পাবা। এই দুপুর 3টায় কি হবে? ইবিআই ক্লাস হয়। ইবিআই মানে কি? ইবিআই মানে হচ্ছে হয় ইংলিশ ক্লাস হবে, না হলে বাংলা ক্লাস হবে, নাহলে আইসিটি ক্লাস হবে। কোনো না কোনো ক্লাস তুমি একটা পাবাই। দুপুর 3টায় তুমি যদি আসো, বাংলা, ইংলিশ, আইসিটি এই 3টা ক্লাসের একটা ক্লাস তুমি পাবাই। ঠিক আছে, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। এই ভাই সরছি তো, আর কতবার সরবো? তারপর দেখো, তুমি যদি 6:30টায় আসো ইফতারের পরে, হ্যাঁ, 6:30টায় যদি আসো, তাহলে তুমি কি পাবা? তুমি হচ্ছে আর্টসের যে গ্রুপ সাবজেক্ট, ঠিক আছে, আর্টসের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, অর্থনীতি, পরিনীতি, ভূগোল, সমাজকর্ম, ইসলামের ইতিহাস, এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলোর যেই কোনো একটা ক্লাস পাবা। কোন ক্লাস কোন দিন হবে এটা আমাদের পেজে রুটিন দেওয়া আছে, আমাদের পেজটা একটু ঘুরে দেখবা, রুটিনটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে 3টায় তুমি ইবিআই ক্লাস পাবা, বাংলা, ইংলিশ, আইসিটি প্লাস ক্লাস পাবা, এবং 6:30টায় তোমরা হচ্ছে আর্টসের ক্লাসগুলো পাবা। ঠিক আছে, পিডিএফ কেন পাবা না? পিডিএফ তো আমাদের পেজেই দিয়ে দেয়, পিডিএফ পেজেই দিয়ে দেয়, পিডিএফ তুমি পেজে ঢুকলেই পাবা। এই যে ক্লাস করবা, ক্লাস করার পর তুমি যখন আবার পেজে ঢুকবা, আধা ঘন্টা পর পেজে ঢুকে দেখবা যে পিডিএফ আছে, পিডিএফ দেওয়া আছে। তাহলে এই যে এই ক্লাস তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তোমরা হচ্ছে কি এই টাইমে বাংলা, ইংলিশ, আইসিটি ক্লাস করতে চাও, নাকি এই টাইমে আর্টসের ক্লাসগুলো রাখবো? কোনটা তোমাদের সুবিধা হয় বলো তো? তোমরা কি তিনটাই বাংলা, ইংলিশ, আইসিটি ক্লাস করবা, নাকি 6:30টায় আর্টসের সাবজেক্টের ক্লাসগুলো করবা? মানে এখন যেভাবে আছে এইভাবেই করবা, নাকি টাইমটা একটু মানে একটু এক্সচেঞ্জ করবা? 3টায় হচ্ছে আর্টসের ক্লাসগুলো করবা, আর 6:30টায় হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি ক্লাসগুলো করবা। একটু বলো তো। পিডিএফ পাবা। বলো তো কোনটা সুবিধা হয় তোমাদের? কোনটা সুবিধা হয় তোমাদের বলো? তোমাদের কোনটা সুবিধা হয় করলে তো জানাও তো। ওকে, কোনটা সুবিধা হয় তোমাদের বলো? ভাইয়া লাইভ ক্লাস কখন হয়? কোনো রুটিন আছে কি? অবশ্যই রুটিন আছে, এই যে বললাম, এই যে এখন এটাই তো বললাম যে লাইভ ক্লাসই হয়, প্রত্যেকটা ক্লাসেই লাইভ হয়। সঞ্জিতা, প্রত্যেকটা ক্লাসেই লাইভ হয়। এই 3টায় তুমি আসলে বাংলা, ইংলিশ, আইসিটি ক্লাস লাইভ পাবা, আবার 6:30টায় আসলে তুমি এই গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো লাইভ পাবা। কোন দিন কোন সাবজেক্টের ক্লাস হবে এটা আমাদের পেজে রুটিন দেওয়া আছে, আমাদের পেজে রুটিন দেওয়া আছে, তুমি একটু পেজটা ঢুকলে পাবা। হ্যাঁ, পেজে ঢুকলে তুমি পেয়ে যাবা। আমার সবসময় অসুবিধা হয় স্যার। ওকে, ঠিক আছে। ওকে, তোমরা যদি একটু জানাতে চাও তাহলে তোমরা আমাদের সাথে একটু ইয়া দিতে পারো। না স্যার, এখন যেভাবে আছে তেমনি ভালো, রিয়েক্টর রোজা। ওকে, বাকিরা তোমাদের যদি মতামত দিতে চাও মতামত দিতে পারো, যে 3টায় তোমরা যদি ক্লাস করতে চাও আর্টসের, আমরা 3টায় আর্টসের ক্লাসগুলো নিব, আর 6:30টায় আমরা বাংলা, ইংলিশ, আইসিটি ক্লাসগুলো নিব। বাংলা, ইংলিশ, আইসিটি যেহেতু একটু লেখা বেশি লেখা লাগে, এজন্য আমরা চাচ্ছিলাম, মানে আমরা চিন্তা ভাবনা করতেছি আর কি, যে নিব কিনা, তোমাদের সিদ্ধান্তের উপর, মতামতের উপর নিব। যে বাংলা, ইংলিশ, আইসিটি কিন্তু একটু লেখালেখি করা লাগে, তাই না? যেমন তোমাদের মানিক স্যার এসে কি করে, বলে যে এইটা লিখো, এটা বাড়ি কাজ করে, উনি একটা এসে বাড়ি কাজ দিয়ে যায়। এবার অনেক প্যাসেজে তোমার যখন অ্যান্সার বলে তখন কি হয়, খাতায় লিখতে হয়, নয়তো তুমি বুঝবা না কি পড়তেছো না পড়তেছো, নয়তো তুমি ভুলে যাবা 2 দিন পরে। আবার তোমার যখন আইসিটি স্যার আছে, শিশির স্যার,
তখন কি করে শিশি স্যার এসে দেখি যে অনেক সুন্দর কইরা লাল নীল এখানে দাগ টাক দিয়া কি কি যে করে গেট টেট বানায়, হ্যাঁ বিয়ার গেট নাকি শিশি স্যার বুঝতেছি না, এরকম বিয়ার গেটে হইতে পারে, শিশি স্যার তো বয়স কম হয়েছে না, ঠিক আছে, তাহলে এরকম গেট টেটে বানায়। আবার আমি এসে বলি যে এই তোমরা এই এমসিকিউ গুলো অ্যান্সার বলো, এটা এটা লিখো, তাহলে তোমরা কি করো অনেক সময় লিখো, ঠিক আছে, প্রশ্নগুলো লিখো, তাইলে আমাদের কি হয় অনেক সময় যে রোজায় ধরে না, রোজায় ধরে অনেকে কি করতে চায় না, লিখতে চায় না। তো এই জন্য ভাবছিলাম যে তিনটাই হচ্ছে তোমাদের কি করব, তিনটাই তোমাদের হচ্ছে গ্রুপ সাবজেক্ট গুলো দিব, যেহেতু গ্রুপ সাবজেক্ট তো লেখালেখি নাই, খালি টিচাররা আসবে তোমাদের এমসিকিউ পড়াবে, ঠিক আছে, তোমাদের যেই 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 টপিকের কোনো অধ্যায়ের যেই টপিকটা তোমরা বুঝতে একটু অসুবিধা সেই টপিকটা একটু তোমাদেরকে বুঝাই দিবে, তোমরা কমেন্টস করলে স্যাররা অনেক ফ্রেন্ডলি, যারা তোমাদের গ্রুপ সাবজেক্টের ক্লাস নেয় অনেক ফ্রেন্ডলি টিচার, তুমি যে কোনো প্রশ্ন হচ্ছে টিচারদের বলতে পারবে, কোনো সমস্যা নাই, টিচার তোমার ধমক দিবে না, কিছু করবে না, অনেক ফ্রেন্ডলি টিচার, ঠিক আছে, অনেক সুন্দর করে তোমাদের বুঝাই দিবে, এমসি গুলো বুঝাই দিবে, জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং সৃজনশীল কিভাবে অ্যান্সার করবা এগুলো টিচাররা কিন্তু বুঝাই দিবে, ঠিক আছে। ওকে, তোমাদের যে কোনো সমস্যা কমেন্ট করলে স্যাররা অ্যান্সার দিয়ে দিবে। তো এই জন্য চাচ্ছিলাম ওকে বিকাল 3টার ক্লাস সকাল 10টায় দেন স্যার, এই যে একটু প্যাচ লাগাই দিলেন, সকাল 10টায় তো আমি ঘুম থেকে উঠি না, আমি কিভাবে ক্লাস নিব বলো, যেদিন আমার ক্লাস থাকে এই টাইমে, ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, যেদিন আমার ক্লাস থাকে সকাল 10টায় সেদিন আমার কি হবে, আমি এটা চিন্তা করেই হচ্ছে হার্ট অ্যাটাক করে ফেলতেছি। তুমি বললা যে স্যার 10টায় ক্লাস দেন, 10টায় তো আমি নিজেই ঘুম থেকে উঠি না, বুঝলি, তখন আমাদের কোচিং, আচ্ছা আচ্ছা ওকে এই সময়, ঠিক আছে ঠিক আছে, তাহলে এই সময়ে তোমরা যেহেতু বলছো, ঠিক আছে, তাহলে 3টায় বাংলা ইংলিশ আইসিটি চলবে, 6:30 তোমাদের গ্রুপের সাবজেক্টগুলো ক্লাস করবে, ঠিক আছে, তোমরা যেটা কইছো এটাই, তোমরা যা বলছো তাই, ওকে মেনে নিলাম আমি মেনে নেই সে নিন্দার কথা আমার সুরের অপূর্ণতা, ঠিক আছে, এটা একটা কবিতা ছিল, ঐকতান কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক আছে, তাহলে এই অধ্যায়টা তোমরা একটু ভালোভাবে পড়ে নিবা, ঠিক আছে, একদম তোমাদের এ টু জেড যা আছে দেখো সব পড়াই ফেলছে, কিন্তু এ টু জেড যা আছে এমসিকিউ সৃজনশীল কিভাবে অ্যান্সার করবা একদম সব কিছু এ টু জেড বুঝাই দিছি। এই সৃজনশীলটা তোমরা কি করবা, আজকে এইচডব্লিউ দিবা, রাত 10টার মধ্যে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে তোমরা দিয়ে দিবা, ঠিক আছে। এখন অনেকে বলবে যে ভাই ফেসবুক গ্রুপ কই, ফেসবুক গ্রুপে তো আমি অ্যাড নাই, ফেসবুক গ্রুপ তো পাই না। আরে ভাই ফেসবুক গ্রুপ দেখো তুমি কেমনে পাবা, মনে করো তুমি এই লাইভটা এখানে ব্যাক দিয়ে কাটবা, কাটার পর দেখবা যে নিচে অনেক কিছু লেখা আছে, এই দেখো ভূগোল প্রথম পত্র টপিক প্রাকৃতিক ভূগোল, এরপর দেখো ক্লাসের পিডিএফ ও নিয়মিত আপডেট পেতে জয়েন করো আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ, এই যে দেখো নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, তারপর দেখো হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক দেওয়া আছে, তুমি যদি হোয়াটসঅ্যাপে যুক্ত হইতে চাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হইতে পারবা, হোয়াটসঅ্যাপে দেখা যায় না তো, আমি একটু কাছে আনি, ঠিক আছে, এই যে দেখো দেখো হোয়াটসঅ্যাপও আছে এবং ফেসবুক গ্রুপ আছে, তুমি যদি ফেসবুকে গ্রুপে ক্লিক করো তাহলে দেখো এই যে সুন্দর একটা গ্রুপ চলে আসছে, বি একাডেমি স্টুডেন্টস গ্রুপ, তোমাদের জন্য গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপে তুমি এখানে তোমার জয়েন বাটন থাকবে, জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। অথবা তুমি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও দেখো এই লাইভের নিচে হচ্ছে হোয়াটসঅ্যাপ লেখা আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্কে ক্লিক করবা তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, একদম ইজি ভাই, একদম ইজি, একদম পানির মতো। তুমি হচ্ছে ক্যাপশনটা হচ্ছে দেখো সিমোর লেখা আছে, সিমোরে ক্লিক করলেই এই যে তোমরা সব লিঙ্কগুলো পেয়ে যাবে, ঠিক আছে, এই লিঙ্কগুলোতে তোমরা হচ্ছে জয়েন করে নিবা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে। তো এই ফেসবুক গ্রুপে কি করবা, ওকে ঠিক আছে, এই সময় ঠিক আছে, ফেসবুক গ্রুপে আজকে এই এইচডব্লিউটা তোমরা আজকে জমা দিবা 10টার সময়, তোমরা এই ক্লাস করে কি বুঝছো এটা হচ্ছে একটু দেখে দিব, ঠিক আছে, যদি কোনো ভুল হয় তাহলে তোমাদের ভুলটা হচ্ছে আমি ধরে দিতে পারবো, ঠিক আছে, ঠিক আছে সবাই, ঠিক আছে, করবা তো এইচডব্লিউ তো করবা নাকি, নাকি বলবো দাদু স্যার আপনি ক্লাস আপনি করেন, আপনার হচ্ছে এইচডব্লিউ আপনি করেন, ঠিক আছে, না ভাই ওকে এই টাইমে ক্লাস হবে, যেভাবে আছে এইভাবে ক্লাস হবে, তাহলে সমস্যা নেই, ওকে। তাহলে এইচডব্লিউ জমা দিচ্ছ কারা কারা বলো, আদিত্য আকাশ বলছে জি স্যার, ওকে ঠিক আছে, দেখা যাবে 10টার আগে এইচডব্লিউটা জমা দিয়ে দিবা, ঠিক আছে, অথবা সর্বোচ্চ সর্বোচ্চ গেলে 11টা বা 12টার আগে, মানে আজকে রাতের মধ্যে জমা দিয়ে দিবা, এটা যাতে 12টার পর না যায়, কালকে আগামীকাল যেন না হয়, ঠিক আছে, 12টার পর কোনোভাবে যাওয়া যাবে না, ঠিক আছে। তাহলে সবার সাথে আগামীকাল দুপুর 3টায় দেখা হবে বাংলা ক্লাস নিয়ে। এই বাংলা ক্লাসে আমরা কি পড়বো, বাংলা ক্লাসে আগামীকাল আমরা পড়বো যৌবনের গান, ঠিক আছে, আমরা কি পড়বো, আমরা পড়বো যৌবনের গান, যেটা তোমরা আগে কখনো পড়ো নাই, মানে আগের সিলেবাসে ছিল না, তোমাদের সিলেবাসে যুক্ত হয়েছে নতুন, যৌবনের গান পড়বো এবং আমরা আরেকটু বিদ্রোহী নিয়ে আলোচনা করবো, বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, ওকে। তোমরা একটু রুটিনটা দেখে নিবা কোন কোন দিন কি কি ক্লাস হবে, সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।